আমি একদম পিওর বিবাহিত আন্টি। এটুকু শুনে থমকে গেল সবাই। হতবম্ব নির্বাক। শ্রেয়া নখ চকালো। বিমূঢ়তায় পা খাড়া সে। সত্যি বিবাহিত? মা ও মেয়ের মুখে কালো মেঘ নেমে এসেছে। এক্সকিউজ মি বলে জায়গা ছাড়ে তুর্য। ছাদের এক কর্নারে এসে দাঁড়ায়। প্রিয় শ্রেয়াকে টেনে এনে সেখানে উপস্থিত হলো। আমতা আমতা করে ডাকলো, স্যার। তুর্য কোনো রকম ভনিতা ছাড়াই কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, ভার্সিটিতে আমি তোমার স্যার, বাহিরে আমি তোমার জন্য ভাই। প্রিয় ভাই ডাকটা ভুলে গিয়েছো নাকি? নিস্তব্ধ শ্রেয়া অবিশ্বাস্য চোখে তাকালো একবার প্রিয়র দিক তো আর একবার তুর্যের গম্ভীর মাখা চেহারায়। প্রিয় ও তুর্যের কথোপকথন ওর বোধগম্য হচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা। তবে এতটুকু বুঝতে পারছে দুজন পূর্ব পরিচিত। তাহলে প্রিয় কেন বলেনি আগে? বড্ড অভিমান হলো শ্রেয়ার। চলে যেতে নিলেই প্রিয় হাত চেপে ধরল। তা তুর্যের দৃষ্টি এড়িয়ে যায়নি। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এনিথিং রং মিস অর মিসেস শ্রেয়া? প্রিয় দ্বিরুক্তি করে বলল। মিস আর মিসেস। তুর্য স্বভাব সুলভ কণ্ঠে বলে উঠল, ম্যারিড নাকি আনম্যারিড জানি না তো, তাই। ভাইয়াও। হাত চেপে বাধা দিল শ্রেয়া। তুর্য সচকিত নয়ন তাক করে বলে। কি হলো? শ্রেয়া ভড়কে গেল। উত্তরে বলল, কিছু না স্যার। তুমি প্রিয়র সাথে থাকো? মাথা নাড়ালো শ্রেয়া। অর্থাৎ হ্যাঁ। তুর্যের এই মুহূর্তে সম্মুখে দাঁড়ানো লাল টুকটুকে শাড়ি পরিধান করা মেয়েটার সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ জন্মাচ্ছে। প্রিয়র কাছ থেকে জেনেছে শ্রেয়া আর ও বেস্ট ফ্রেন্ড। প্রথমে তুর্য জানত না ওদের পাশের ফ্ল্যাটেই শ্রেয়া থাকে, শুধু জানত প্রিয় থাকে। তাই সেদিন প্রিয়র বাসায় শ্রেয়াকে দেখে চমকে গিয়েছিল। তুর্য নিজেদের নীরবতা কাটিয়ে প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায় শ্রেয়া? এত সময় অবধি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও এহেন প্রশ্নে শ্রেয়ার মাথা নত হয়ে গেল। যখনই কেউ এই প্রশ্নটা করে মনে হয় মরে গেলে কাউকে বলতে হবে না জীবনের চরম সত্যটা। তবুও সত্য তো সত্যই। শ্রেয়া চায় না নিজের পরিচয় লুকাতে। নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে উঠল, আমার বাড়ি নেই স্যার, আমি এতিম। পা ভেঙে আসতে শুরু করলো বুঝি। শাড়ি আঁকড়ে ধরে ছুটে চলে গেল শ্রেয়া। দাঁড়ানোর মতো শক্তি হয়তো অবশিষ্ট রইল না মেয়েটার মন দেহে। প্রিয় চলে গেল ওর পিছু পিছু। তুর্য খানিকটা ব্যথিত হলো মেয়েটার বেদনা মিশ্রিত স্বরে। তবে খুবই ক্ষীণ সময়ের জন্য, তার স্থায়িত্ব থাকেনি বেশিক্ষণ। তুর্য ভাইয়া আয়ুষের ভাই, তাছাড়া ওনাকে আমি ছোট থেকেই চিনি। তোর জানার বাহিরে নয় এটা। বাবা ও আয়ুষের আব্বু খুবই ভালো বন্ধু। সেখানে থেকেই ওর বাড়ির মানুষজনদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। বিয়ের প্রস্তাবটাও আয়ুষের বাবা দেন। তুর্য ভাইয়াকে লেকচারার হিসেবে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি জানতাম না উনি আমাদের পাশের ফ্ল্যাটের সেই লেকচারার। পরে আয়ুষকে জিজ্ঞাসা করাই জানতে পারি। তারপর কথা হয়। উনি বেশ গম্ভীর, রকচটা স্বভাবের ছোট থেকেই। আয়ুষের থেকে অনেক জেনেছি ওনার ব্যাপারে। চাকরির রত অবস্থান, পরিবারের গল্প কিংবা ভাব এসব ওনার পছন্দ না। কেউ আপরাপ করলে ছাড় দেয় না, সে ব্যাপারে অনেক স্ট্রিক্ট তিনি। প্রফেশনের বাহিরে ওনার ব্যবহার ততটা খারাপ নন। আমি তাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুই কেন নিজেকে এতিম বলে গেলি শ্রেয়া? আমি আব্বু আম্মু কেউই হই না তোর। এত বছরেও আমাদের আপন করতে পারলি না। তুই না থাকলে আমার মাথার উপর ছাদ থাকতো না। তাই বলে এই না যে আমি এতিম, এই শব্দটা আমার জীবন থেকে মুছে যাবে প্রিয়। সত্যি বলতে কিসের শরম? শ্রেয়ার ধারালো কথা শুনে প্রিয় হাল ছেড়ে রুম ত্যাগ করলো। বিছানায় চুপটি মেরে বসেছিল শ্রেয়া। হাঁটুতে মুখ গুজে টুকরে কেঁদে উঠল। প্রিয়র প্রতি অভিমান সরে গিয়েছে, কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে আবারও সকল কষ্ট, না পাওয়ার অতৃপ্ততা। সবকিছু কঠিন কেন তার জীবনে? সহজলভ্য হতে পারল না? এভাবেই দুঃখে দুঃখে মরণকাল বুঝি ঘনিয়ে আসবে। আজও লেকচারার তুর্য চৌধুরীর ক্লাসটা হবে না, একজন দপ্তরি এসে জানিয়ে গেলেন। গত 3 দিন ধরে এটাই শুনছে শ্রেয়া। সেই রাতের পর তুর্যকে প্রিয় ও সে কেউ দেখেনি। হুট করে মানুষটা গায়েব হয়ে গেল। সেই সাথে দরজায় ঝুলিয়ে যায় বড় একটা লোহার তালা। রাস্তায় হাঁটতে হাঁটতে শ্রেয়া মিনমিন করে, কোথায় উধাও হলেন স্যার? ফাতেমা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরল সাথে সাথে।
এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার খুলে খুলে পড়ে যাবে। ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠল। রহিমা, বাইদান্নি, এটা কি করছস? মাথা ফাটায় লাইছস আমার? ওমা গো, চামড়া খসে পড়ে গেছে মনে হয়। সরি আম্মা, আমার ভুল হইয়া গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করবার জন্য বরফ লইয়া আইছি। আর ভুল হইব না। মাইয়া বিয়া দিয়া নানি হইয়া গেছস, এই বয়সে তোর আবার ভুল? নিকুচি করলাম তোর ভুলের, ফাজিল বেডি। সরান্তে সহ্য হয় না তবু কাউরে। কোন নজর যে পড়লো আমার বাড়িটাতে। রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আড়ালে আবডালে ভেঙচি কাটল। চাপা স্বরে বলল, বুইরা বেটি নিজে বাড়িতে অশান্তি ডাইকে আনছে, আবার চাপা সারে। কার কোন নজর পড়ছে? বিয়ে না করলে মনে হয় জোর কইরা করাইব। জমের মতন ভয় পায় তুর্য বাবারে। মুখ ফুটে কিছু কইতে পারে না, সারাদিন খালি বিলাপ করে। শাশুড়ির চিৎকারের শব্দ শুনে ড্রয়িং রুম ছেড়ে তড়িৎ গতিতে ছুটে এলো ত্রিহা ও মেহরিমা দুজন। রহিমার দিকে এক নজর তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো ত্রিহা, কি হয়েছে? রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না। মৌনতা পালন করাই এখন তার বৈশিষ্ট্য ও মুখ্য কর্ম। মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে আছে ঠায়। মেহরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা? প্রশ্নটা মাথা ব্যথার মাত্রা দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরীর। তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন, আমার দুইটা বলিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে। আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখা মরে যাইতাম বউ? এ কেমন অবিচার আমার সাথে? শাশুড়ির ভংচং কথার মানে বুঝতে বেশিক্ষণ লাগলো না দু জায়ের। দুজনেই নীরব বাক্রুদ্ধ হয়ে পড়ে। তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরী লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন। থমথমে কণ্ঠে বলে উঠলেন, আমারে ড্রয়িং রুমে লইয়া যাও বউরা, আর ডাকো তোমাদের দুই পুত্রকে। ত্রিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিচে নিয়ে আসলেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গিয়েছে ওনার। সিঁড়ি ভাঙতে কষ্ট হয় বেশ। সোফায় বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পড়লেন। সূর্য কই বউ? মেহরিমা নিচু স্বরে জবাব দিলেন, ছেলেটা ঘুমাচ্ছে আম্মা। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন ঘুমাচ্ছে? মিছিমিছি অসুস্থের বাহানা ধরে ওরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী করলাম পরে ঘুমানোর জন্য। এলো 3টা দিন, অথচ গত 2 দিনই বাহিরে কাটালো। যা করতে হবে জলদি করতে হবে, কথাটা বলতেই হবে ওর সামনে। ডাকো ওরে। আপনি ডাকেন আম্মা, আমি পারবো না। সোজা সাপটা স্বগক্তি মেহরিমার। তুর্যের ডাক গম্ভীর মুখটাকে অনেক ভয় পায় এ বাড়ির সকলে। বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই বুঝি তুর্যর রাগে ক্রোধে চৌধুরী বাড়ির এক একটা প্রাচীর ভাঙতে শুরু করলো। বাড়ির এক একটা সদস্য তার রাগের সম্পর্কে অবগত। তাছাড়া পাগল অবস্থায় 2.5 বছর যা করেছে তাতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তুর্যকে দেখলেই। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে, কি কও? তোমার পোলারে তুমি ডাকো, তোমারে তো কিছু বলবে না। তার আগে ওই অহমিকা না টহমিকা ওরে কল দাও এখানে আসার জন্য। আর চিন্তা করতে পারমু না, করতে করতে মাথা ব্যথায় ছিঁড়া যাইতাছে। ওদের একটা গতি না করে শান্তি পামু না আমি। ত্রিহা আর চোখে মেহরিমার দিকে তাকায়। ফোড়ন কেটে বলে, আম্মা, এটা কি উচিত হবে? তুর্য বিবাহিত, ওকে এ বিষয়ে অজ্ঞাত রেখে আরেকটা বিয়ে? ত্রিহা! সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহরিমা। ঘটনার আকস্মিকতায় ফাতেমা রহিমা সবাই হতভম্ব। ত্রিহা চমকালো না। এটাই যেন হওয়ার ছিল। মুখভঙ্গি স্বাভাবিক নির্লিপ্ত। ক্ষমা করো আপা, কিন্তু ছেলেটার কাছ থেকে লুকোনো ঠিক হচ্ছে না। তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত, বিয়ের পরের দিন ওর বউ পালিয়ে গিয়েছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লুকানোর জন্য। তাছাড়া ওর জীবনের কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা। যার জন্য নষ্ট হয়েছিল সেই তো সঠিক করেছে, তাই না? ওই মেয়ে আমার ছেলের যোগ্য না। পাগল দেখে ছেড়ে চলে গিয়েছে। বিয়ের পরদিন নিকটাত্মীয় স্বজনরা থুতু ফেলেছে আমাদের উপর। আমার ছেলে পাগল এটাও লোকমুখে ছড়িয়ে গেল শুধুমাত্র ওই মেয়ের জন্য। তুর্যর পাগল হয়ে যাওয়ার বিষয়টা
চাপা রেখেছিলাম সমাজের কাছে। যথেষ্ট সম্মান দিয়ে এতিময় মেয়েকে ঘরে তুলেছিলাম। চেয়েছি সমাজের চোখে উচ্চ স্থান দিতে, কিন্তু নিজ স্বার্থে আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালালো। কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি, কখনো না। এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না। যেই সম্পর্ক তুর্যর অগোচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন না আসে। আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক। অহমিকা যেহেতু দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওর জীবনে থাকার অধিকারও অহমিকার। দ্যাটস ইট। মেহরিমা এক নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। ওই মেয়ের নামটা শুনলে পর্যন্ত গা জ্বলে ওঠে। ত্রিহা তবুও থামল না, এক রোখা জেদ ধরে বলল, অন্যায় অন্যায়ই হয় আপা। একদিন না একদিন তুর্য সবটা জানবে, তখনকার জন্য প্রস্তুত থেকো। চোয়াল শক্ত হয়ে উঠল মেহরিমার। চারটেখানি কথা শোনাতে পারলেই বোধহয় স্বস্তি মিলবে, কিন্তু বাহিরের একটা মেয়ের জন্য বোনের মতো জায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না। ত্রিহার স্বভাবতই অতিরিক্ত নরম মনের, তাই যে কারো জন্যই মায়া জন্মে যায়। ফাতেমা চৌধুরী নাক মুখ কুঁচকে বললেন, বাদ দাও, এসব কথা আর বলবা না ছোট বউ। যাও, আয়ুষকে ডেকে আনো। ত্রিহা এক পা বাড়াতেই কর্ণধারে ভেসে আসে পুরুষালী গম্ভীর স্বর। কি কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে? নেমে সেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাঠ। মেহরিমা সিঁড়ির দিকে চাইতেই চোখে পড়ে তুর্য নেমে আসছে। চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে এক হাতে, গায়ে কালো একটা টি শার্ট জড়ানো। সবকটা সিঁড়ি অতিক্রম তুর্য সোফায় এসে বসল। সবার দিকে দৃষ্টি বলিয়ে দেখে মুখে ভয়ের ছাপ, কিন্তু কেন? সন্দিহান দৃষ্টি নিবদ্ধ রেখেই রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে? শুকনো ঢোক গিলে মেহরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যগ্র গলায় বলে উঠলেন, আয়ুষের বিয়ের কথা কইতেছিলাম। ছোট বউ কইতাছে এখন না, প্রিয়র পড়া শেষ হলে বিয়ে করাই আনবো। পড়া শেষ হতে হতে আমার হাড্ডি থাকবো কিনা তাতে সন্দেহ, তাই এখনই বিয়ের কথা তুলতে কইতেছি। আজ বাদে কাল প্রস্তাব পাঠামু। তুমি না অসুস্থ দাদি? তুর্যের তীক্ষ্ণ প্রশ্নে স্থবির হয়ে পড়লেন ফাতেমা। বলার মতো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। একটা মিথ্যে কথা যে 100 মিথ্যে বাক্যে রচনা করে তা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তুর্য নিষ্পলক তীর্যক নেত্রে চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায়। না, আর বিলম্ব করা যাবে না, করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে। কান্না মিশ্রিত স্বরে বললেন, হ, অসুখে ভুগতেছি বইলা তোরার বিয়ে দেখে যেতে চাইতাছি। তোদের দুই বাইরে একটা একটা বউ দাঁড়ায় দিতে পারলেই শান্তি। আয়ুষী ছোট, সবে কলেজে উঠছে, ওরে লইয়া চিন্তা নাই। বিয়া করে দাদির আশা পূর্ণ করে দে না লেকচারার সাহেব। ফাতেমা চৌধুরী শেষোক্ত কথাটাই অত্যাধিক আহ্লাদের ছাপ। তুর্যের ভ্রুচোরা কিঞ্চিত কুচকালো। অতি ভক্তি যে চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ে টের পেল। সোফা ছেড়ে উঠতেই একটা মেয়ে গটগট পায়ে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, ঠোঁটে বিস্তর হাসি। রহিমার চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। বিড়বিড় করল, এই ওয়েস্টার্নের গাটরি আজ দেশি পোশাকে? সূর্য যে আজ কোন দিকে উঠছে? মেয়েটার মাথায় কেশ উন্মুক্ত, ঘাড় ছুঁই ছুঁই। মেহরিমা এককাল হাসলেন অহমিকাকে দেখে। তন্মধ্যে আয়ুষও হাজির হয়েছে। চক্ষুদয় নিক্ষেপ করল সে তুর্যের দিক। ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠেছে। চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণের প্রয়াস চালাচ্ছে হয়তো। পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে। অহমিকা এ সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ। সে কিছু বলবে তার পূর্বেই অহমিকার দিক রোষপূর্ণ অগ্নিময় চাহনে নিক্ষেপ করে গর্জে ওঠে তুর্য, এই মেয়ে এখানে কি করছে? ওর সকল পেমেন্ট করা শেষ না? কি করছে এই বাড়িতে? আর বিয়ে? চট্টগ্রাম যাওয়ার আগে স্পষ্ট বলে গিয়েছে বিয়ে করব না আমি। বাহ, ফাতেমা চৌধুরী অভিনয় সেরা পুরস্কারটা আপনার প্রাপ্ত। চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেতা অভিনেত্রী হয়ে উঠছেন দিনকে দিন। মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলে আবারও বিয়ের কথা বলতে। ছেলের কথার ধাঁচে মেহরিমা আতকে উঠলেন। মনটা কু ডাকছে তার। চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তুর্য ওনার সঙ্গে। কেমন এড়িয়ে চলছে। তুর্য সব জেনে যায়নি তো?
না না, জানার আগে অহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই তার দৃঢ় বিশ্বাস অহমিকার সাথেই সুখী হবে তুর্য। যে বিপদে থাকে সেই সারা জীবন পাশে থাকার ডিজার্ভ করে। অহমিকা ভুল করেছে, প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে, তাই ওনার চোখে অহমিকাই সেরা। আমতা আমতা করে ডাকলেন, তুর্য শোনো। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। কাট কাট জবাব তুর্যের। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালো না সে, বেরিয়ে গেল চার দেওয়ালের মাঝ হতে। আয়ুষ ছুটে গেল পিছু পিছু। মেহরিমার মাথা চক্কর দেয়, পড়ে যেতে নিলেই অহমিকা দুহাতে জড়িয়ে রক্ষা করে তাকে। ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? মেহরিমার চোখ ভর্তি জল, গলায় কথা জড়িয়ে যাচ্ছে। ফুপিয়ে উঠলেন, আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করেছে অহমিকা। ও নিশ্চয়ই আমার সাথে রাগ করে আছে। রাগলেই তো এমন করে আমার সাথে। এটাও রাগের বহিঃপ্রকাশ। রাগলে আমাকে আপনি ডাকে, হঠাৎ এমন করছে কেন? সুস্থ হবার পর তো সব ঠিক ছিল। ছোটখাটো একটা ঝড় বয়ে গেল চৌধুরী বাড়িতে। রহিমা ঝড়ের নাম দিল অহমিকা। বাবার জরুরি তলবে ঢাকা শহরে ছুটে এলো প্রিয়, সাথে নিয়ে এলো শ্রেয়াকে। শ্রেয়া বারংবার বলছিল, আমি যাব না প্রিয়, তুই যা। কোচিং বন্ধ হলে চাকরিটা হারাতে হবে। কিন্তু প্রিয় শুনলই না। উল্টে কোচিংয়ে গিয়ে কিছুদিনের ছুটি চেয়ে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে আসে ওকে। শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল, মন সায় দিচ্ছিল না। এখানে আসলেই পুরনো ক্ষত তাজা হয়ে যায়, লাল রঙে রঞ্জিত হয়ে যায় হৃদয়স্থল, অথচ সেই রক্ত কারো চোখে পড়ে না। জমাট বেঁধে কালশিটে রূপ ধারণ করে শুকিয়ে যায়, আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে। প্রিয়দের বাড়িতে কখনো আসেনি শ্রেয়া, প্রথমবার এলো। বিশাল বড় বাড়ি। এখানে এসে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে। প্রিয় শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছে যায়। আয়ুষের সাথে সারা দিন কথা হয়নি। হুট করে কেমনই কি প্রিয়র মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে, কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে সব কিছু, পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকায়। প্রিয়র মামার বাড়ির লোকও এসে হাজির আজকে। সকলের আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে। প্রিয় সারা ঘরময় পাইচারি করছে, চিন্তায় মস্তিষ্কে জং ধরে যাওয়ার অবস্থা। আয়ুষ ফোন তুলছে না। শ্রেয়া নিচে ওর মায়ের সাথে, মেয়েটাকে চেকে ধরেছে ওর মামি মা সবাই। বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার। মেয়েটার অবস্থা হয়তো নাজেহাল, ওইখান থেকে বের করে আনতে হবে ওকে। তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি। উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে থাকে। একটা সময় কল রিসিভ হয়, বাড়িয়ে দেয় প্রিয়র মেজাজের উত্তাপ। কাল তোমরা আসবে বলনি কেন? এসব কি আয়ুষ? হঠাৎ কেন শ্রেয়াকে নিয়ে এসেছি আমি? ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে চিনে ফেলবে না? প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই সব ভেস্তে যাবে। আয়ুষের মাথায় আকাশ ভেঙে পড়ল, মৃদু চিল্লিয়ে উঠল সে। হোয়াট? তুমি ওকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি কি জানতাম কাল তোমরা আসবে? ওকে একা রেখে আসতে ভালো লাগে না, তাই এবার ধরে বেঁধে নিয়ে আসি। সারাদিন ফোন করেছি, ছিলে কোথায়? বাড়িতে ভেজাল লেগে গিয়েছে। ভাই আজকেই চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল। চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরো 2 দিন থাকার জন্য। বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ের ডেট ফিক্স করার জন্য যাবে জানিয়েছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। তবে কোনোভাবেই শ্রেয়সী ভাইয়ের বউ, সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না প্রিয়। না দেখেই পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে। প্রিয়র মা ও মামির মাঝের আসনে বসে আছে শ্রেয়া। তাদের দুজনের চারপাশে গোল করে বসেছে ছোট বড় সকলে, সবই মহিলা, ছোট বাচ্চা কাচ্চা যুবতী। বেশ বড়সড় প্রিয়র মায়ের কক্ষটা, সেখানেই বিছানা মেঝে যে যেখানে পারে বসে আছে, আড্ডা জমিয়ে তুলেছে। আড্ডা বাঙালি জাতির যেন এক অনিবার্য চাহিদা। কার না ভালো লাগে আড্ডা দিতে? চেনা পরিচিত লোক পেলে তা আরও জমে ওঠে। টপিক প্রিয়র বিয়ে নিয়ে। বাড়ির মুরব্বী, প্রিয়র ফুপাতো মামাতো ভাই যারা এসেছে, সব ছেলেরা ছাদে। আজ রাত তারা চন্দ্রিমার আলো গতরে মেখে ছাদেই গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করেছে। শ্রেয়ার মনে হচ্ছে কালই বোধহয় প্রিয়র বিয়ে। কত সব আয়োজন, শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে, তাতে কি রাজকীয় ভাবসাব।
প্রিয় সত্যিই খুব ভাগ্যবতী। সবাই কত ভালোবাসে ওকে। সামান্য কিছুতেই কল্পনা জল্পনার শেষ নেই। এই যে আসছে পর্যন্ত ওর মামি মা কাজিনদের ওর বিয়ে নিয়ে কত প্ল্যান। কোথা থেকে শাড়ি কিনবে, বেনারসি নাকি লেহেঙ্গা পরলে প্রিয়র জন্য মানানসই হবে, আরও কত কি। এছাড়া আয়ুষের চোখেও দেখেছে ও অসীম প্রেম।